গল্পের শুরুতেই আমাদের নিয়ে যাওয়া হয় এক বিধ্বস্ত পৃথিবীতে। প্রলয়ঙ্কারী গ্রহাণু আছড়ে পড়ার পর কেটে গেছে দীর্ঘ 5টি বছর। সেই এক আঘাতেই মানব সভ্যতার প্রায় 75% ধুলোয় মিশে গেছে। তবে ধ্বংসলীলা যেন এখনো থামেনি। মহাকাশ থেকে আসা সেই গ্রহাণুর বিষাক্ত কণাগুলো এখনো বায়ুমণ্ডলে ভাসছে, যার ফলে বাতাস হয়ে উঠেছে বিষাক্ত আর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছে চারিদিকে। প্রকৃতি এখন এতটাই রুদ্রমূর্তি ধারণ করেছে যে ভয়াবহ ভূমিকম্প আর দানবীয় ঘূর্ণিঝড় এখন পৃথিবীর নিত্যদিনের সঙ্গী। এরই মধ্যে আমরা দেখতে পাই টিকে থাকতে মানুষগুলো এখন মাটির গভীর বাংকারে বন্দী হয়ে কোনো মতে দিন কাটাচ্ছে। মুভির এই পর্যায়ে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় জনের সঙ্গে। গ্রিনল্যান্ডের বরফ শীতল এক বাংকারে সে তার পরিবার নিয়ে টিকে থাকার লড়াই করছে। জন পেশায় একজন ইঞ্জিনিয়ার হলেও তাকে একজন স্কাউট হিসেবেও কাজ করতে হয়। তাই বিশেষ সুরক্ষা স্যুট পরে মাঝে মধ্যেই তাকে বাংকারের বাইরে বেরোতে হয় পৃথিবীর বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করতে। ঠিক এমনই এক টহলের সময় জন লক্ষ্য করে পায়ের তলার মাটিতে বিশাল এক ফাটল দেখা দিয়েছে। সে আতঙ্কিত হয়ে উপলব্ধি করে যে এই ফাটলগুলো সময়ের সাথে সাথে আরো বড় ও বিপজ্জনক হয়ে উঠেছে। এরপর দেখা যায় যে জন সমুদ্রের ধারের দিকে এগিয়ে যায়। সেখানে সে বালুর উপর পড়ে থাকা কিছু লাইফবোট আর একটি বিধ্বস্ত জাহাজ দেখতে পায়। জন প্রতিটি লাইফবোটে দরকারি কিছু খোঁজার চেষ্টা করলেও শেষ পর্যন্ত নিরাশ হতে হয়। তবে জন হাল না ছেড়ে ধ্বংসস্তূপে পরিণত হওয়া সেই জাহাজের ভিতরে প্রবেশ করে। সেখানে সে টিকে থাকার মতো বেশ কিছু জরুরি সরঞ্জাম খুঁজে পায়। তারপর জাহাজের অন্ধকার গলিপথে আরো গভীরে যেতেই তার রক্ত হিম হয়ে আসে। সেখানে পড়ে আছে সারি সারি মানুষের নিথর দেহ। তল্লাশি চালানোর এক পর্যায়ে জনের হাতে একটি পুরনো নোটবুক আসে, যার ভেতরে সযত্নে রাখা ছিল একটি সুন্দর শুকনো ফুল। জন সেই নোটবুকটিও নিজের কাছে রেখে দেয়। তখনই বাংকার থেকে রেডিওতে এক জরুরি সতর্কবার্তা ভেসে আসে। একটি ভয়াবহ ঘূর্ণিঝড় প্রচণ্ড গতিতে তার দিকেই ধেয়ে আসছে। বিপদ বুঝে জন প্রাণপণে বাংকারের দিকে দৌড়াতে শুরু করে। ঘূর্ণিঝড়টি অবিশ্বাস্য গতিতে তার পিছু নিচ্ছিল। অবশেষে জন ঠিক সময়ে বাংকারের গেট টপকে ভিতরে ঢুকতে সক্ষম হয় এবং জ্বর আছড়ে পড়ার কয়েক সেকেন্ড আগেই দরজাটি আটকে দেয়। সে ভাবতে থাকে আর কয়েক মুহূর্ত দেরি হলেই আজ তাকে প্রাণ হারাতে হতো। এরপর জন তার থেরাপিস্টের শরণাপন্ন হয়। সে তাকে পৃথিবীর এই অদ্ভুত ও করুণ অবস্থার কথা জানায়। তবে থেরাপিস্ট তাকে বুঝায় যে বর্তমানে সবার অবস্থাই এক। মানুষ কেবল বাইরে থেকে স্বাভাবিক থাকার অভিনয় করছে। তিনি জনকে পরামর্শ দেন অযথা দুশ্চিন্তা না করে পরিবারের সাথে হাসিখুশিভাবে সময় কাটাতে। অন্যদিকে আমরা দেখতে পাই যে জনের স্ত্রী অ্যালিসন অন্য একটি বাংকারে নেতাদের সাথে এক জরুরি সভায় অংশ নিচ্ছে, কারণ তাদের জমানো খাবার ও পানীয় ধীরে ধীরে ফুরিয়ে আসছে। সবার মাঝেই অ্যালিসন খবর পায় যে জন সুস্থভাবে বাংকারে ফিরে এসেছে। ঠিক তখনই ডক্টর আমিনা বিজ্ঞানীদের কাছ থেকে পাওয়া কিছু চাঞ্চল্যকর তথ্য উপস্থাপন করেন। গ্রহাণুর আঘাতে পৃথিবীতে যেসব বিশাল গর্ত তৈরি হয়েছে সেগুলো এখন মানুষের জন্য নতুন আশা হতে পারে। আমিনা জানায় যে এই গর্তগুলোর গভীরতা এবং আয়তন মানুষকে শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে রক্ষা করতে পারবে এবং সেখানকার বাতাসও তুলনামূলক কম বিষাক্ত। বসবাসের জন্য ওই জায়গাগুলোই হতে পারে পৃথিবীর সেরা আশ্রয়। তবে তিনি সবাইকে মনে করিয়ে দেন যে এই গর্তগুলো ফ্রান্সে অবস্থিত এবং বর্তমানে পুরো ইউরোপ জুড়ে টিকে থাকার এক হিংস্র যুদ্ধ চলছে। আলোচনার মাঝেই হঠাৎ এক প্রচণ্ড ভূমিকম্পে গোটা বাংকার নাড়াচাড়া দিয়ে ওঠে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো উপস্থিত কেউই তাতে আতঙ্কিত হননি। তারা শান্তভাবে কম্পন থামার অপেক্ষা করতে থাকে, যেন এমন ভয়াবহ পরিস্থিতি তাদের কাছে এখন পান্তাভাত। সে সবাইকে মনে করিয়ে দেয় যে বাংকারের বাইরে এখনো অনেক মানুষ অসহায় অবস্থায় মৃত্যুর প্রহর গুনছে এবং তাদের সাহায্য করা তাদের নৈতিক দায়িত্ব। ঠিক তখনই অ্যাডাম এই প্রস্তাবের বিরোধিতা করে। তার যুক্তি ছিল বাংকারে নতুন কাউকে আশ্রয় দেওয়ার মতো পর্যাপ্ত খাবার দাবার নেই।
তাছাড়া তারা বাইরে থেকে অজানা কোনো মরণবেদী লোক বয়ে আনতে পারে। তবে অ্যালিসন দমে যাওয়ার পাত্র ছিল না। সে ভোটাভুটির প্রস্তাব দেয়। দেখা যায় বেশিরভাগ মানুষ অ্যালিসনের পক্ষ নেয় এবং সিদ্ধান্ত হয় যে কাল ভোরেই একটি বরফে চলার উপযোগী গাড়ি উদ্ধার কাজে পাঠানো হবে। অন্যদিকে গল্পের এক ভিন্ন প্রেক্ষাপটে আমরা দেখতে পাই জন যখন বাংকারের পুরনো পাইপ মেরামতে ব্যস্ত, তখন অ্যালিসন তার ছেলে নাথানকে বাংকারের নিরাপদ সীমানার বাইরে দেখে ভীষণ রেগে যায়। ছেলের সুরক্ষার কথা ভেবে সে তাকে শাসন করে ভিতরে নিয়ে আসে। এরপর এক আবেগঘন দৃশ্যে দেখা যায় নাথান তার ঘরে ফিরে বিছানার চাদরে ছোট ছোট ফুটো করে টর্চ ধরেছে। এতে বাংকারের সিলিংয়ে কৃত্রিম তারার মতো তৈরি, যা দেখে সে মাটির নিচে খোলা আকাশের স্বাদ নেওয়ার চেষ্টা করছিল। পরদিন সকালে জন লক্ষ্য করে বাংকারের মজবুত দেওয়ালে নতুন কিছু আতঙ্কজনক ফাটল দেখা দিয়েছে। এরই মধ্যে কাহিনীর মোড় ঘুরে যখন উদ্ধারকারী গাড়িটি বাইরে থেকে কিছু মানুষকে নিয়ে ফিরে আসে। তারা পুনরায় বাইরে যাওয়ার অনুমতি চাইলেও বাংকারের প্রধান নারী কর্মকর্তা না করে দেন। আর কথা অতিরিক্ত মানুষের জন্য জায়গা বা খাবার কোনোটিই তাদের নেই। আলাপ আলোচনার মাঝেই হঠাৎ এক প্রলয়ঙ্কারীর ভূমিকম্পে পুরো পরিস্থিতি উলটপালট হয়ে যায় এবং উদ্ধারকারীর গাড়ির সঙ্গে বাংকারের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এবারের কম্পন ছিল আগের চেয়েও কয়েক গুণ বেশি শক্তিশালী, যার ফলে দেখা যায় বাংকারের ছাদের বিশাল অংশ ধসে পড়ে, অনেক মানুষ পাথরের নিচে চাপা পড়ে যায়। এই ধ্বংসযজ্ঞের মাঝেই জনের মাথায় একটি পাথর ছিটকে আসে এবং ধুলোবালির কারণে তার দীর্ঘদিনের কাশিটা আরও ভয়াবহ রূপ নেয়। তবে এক বন্ধুর সহায়তায় সে কোনোমতে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। চারিদিকে তখন বিপদের সাইরেন বাজছে আর বাংকারটি তাসের ঘরের মতো কাঁপছে। ঠিক তখনই জন পাগলের মতো অফিসের দিকে দৌড়ায় অ্যালিসনকে বাঁচাতে। সেখানে সে অ্যালিসনকে গুরুতর আহত অবস্থায় খুঁজে পায়। এরপর তারা দুজন মিলে নাথানকে তার ঘর থেকে উদ্ধার করে। ধুলোর আস্তরণে নাথান তখন শ্বাসকষ্টে ছটফট করছিল। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে জন সিদ্ধান্ত নেয় যে এই বাংকার এখন আর নিরাপদ নয়। সে সবাইকে দ্রুত প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিতে বলে এবং নিজে কিছু অক্সিজেন মাস্ক জোগাড় করতে লকারের দিকে ছুটে যায়। বাংকার থেকে পালানোর সময় মূল ফটকের সামনে মানুষের উপচে পড়া ভিড়, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে গেটটি অর্ধেক আটকে থাকায় সেখান দিয়ে বের হওয়া ছিল অসম্ভব। উপায় না দেখে জন তার পরিবারকে নিয়ে পেছনের একটি গোপন সুড়ঙ্গ দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই পথটিও পাথরধসে বন্ধ হয়ে গিয়েছিল। নিরুপায় হয়ে তারা ধ্বংসস্তূপের মাঝ দিয়ে হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগোতে থাকে। অবশেষে জন যখন কন্ট্রোল বাটন চাপে তখন বাংকারের ইঞ্জিন আর দেওয়ালগুলো ভেঙে পড়ে, কিন্তু ভাগ্যক্রমে তারা ঠিক সময়ে বাইরে বেরিয়ে আসতে পারে। বাইরে বেরিয়ে তারা দেখতে পায় এক বিভীষিকাময় দৃশ্য। চারিদিকে মৃত্যু মিছিল আর হাহাকার। মাটির নিচ থেকে গরম জল আর গ্যাসের ফোয়ারা ফুটতে শুরু করলে ভিড়ের মাঝে তারা নাতানকে হারিয়ে ফেলে। অনেক খোঁজাখুঁজির পর দেখা যায় নাতান আহত ডাক্তার আমিনাকে সাহায্য করছে। জন দ্রুত ডক্টর আমিনাকে সাথে নিয়ে সমুদ্র তীরের দিকে ছুটতে শুরু করে। তীরে পৌঁছে আমরা দেখতে পাই মানুষগুলো ছোট ছোট বোটে করে প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। ভিড় এত বেশি ছিল যে চোখের সামনেই একটি বোট সাগরে উল্টে যায়। তখন কিছু মানুষ অ্যাডামের মাস্ক কেড়ে নেওয়ার চেষ্টা করলে জন আর অ্যালিসন তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু একজন লোক মাস্কটি নিয়ে দৌড় দেয়। অনেক কষ্টে তারা অ্যাডামকে তীরের নিরাপদ জায়গায় নিয়ে আসে। তখন দেখা যায় তীরে মাত্র একটি বুট অবশিষ্ট আছে। অ্যালিসন অন্যদের সাথে নিতে চাইলেও বুটের ক্যাপ্টেন অতিরিক্ত ওজনের ভয়ে রাজি হন না। নিরুপায় হয়ে চোখের সামনেই আর্তনাদ করা মানুষদের ফেলে বুটের দরজা বন্ধ করে দিতে হয়। ঠিক সেই মুহূর্তে সমুদ্র থেকে এক বিশাল জলোচ্ছ্বাস তীরের সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। জনের বুটটি উত্তাল ঢেউয়ের কবলে পড়লেও দক্ষ ক্যাপ্টেনের কারণে তারা কোনোমতে বেঁচে যায় এবং এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাত্রা শুরু করে। কিন্তু মাঝ সমুদ্রে উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াইয়ের পর জন তার বিশেষ যন্ত্র দিয়ে পরীক্ষা করে নিশ্চিত হয় যে বাইরের বাতাসের মান এখন উন্নত। দীর্ঘ সময় পর তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে মাস্ক খুলে ফেলে। এরপর সবাই গোল হয়ে বসে পরবর্তী গন্তব্য নিয়ে আলোচনা শুরু করে। আইসল্যান্ড মানচিত্র থেকে মুছে যাওয়ায় ম্যাপ দেখে সিদ্ধান্ত হয় পরবর্তী গন্তব্য
ইংল্যান্ড, কিন্তু হঠাৎ জ্বালানি পুরোপুরি শেষ হয়ে যায়। আর কোনো উপায় না থাকায় তারা নিজেদের ভাগ্য ঢেউয়ের হাতে তুলে দেয়। দীর্ঘ অপেক্ষার পর বুট স্থলে পৌঁছায়। চারপাশ দেখে সবাই অবাক হয়, তারা আসলে লিভারপুলে এসে পড়েছে। জন পরীক্ষা করে দেখে বাতাস বিশুদ্ধ, কিন্তু শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, বড় অংশ পানির নিচে তলিয়ে গেছে। জন বইটা হাতে নিয়ে বুটটিকে শুকনো রাস্তায় ভেড়ায়। দূরে কিছু মানুষ হাঁটতে দেখে তারা পিছু নেয় এবং দেখে একদল মানুষ কোনোমতে বেঁচে থাকার চেষ্টা করছে। জন লক্ষ্য করে তারা ভয়াবহ অসুস্থ, বাঁচার আশা প্রায়ই নেই। হঠাৎ চিৎকার শুনে এগিয়ে গিয়ে তারা দেখে বিশাল একটি ভিড় বাংকারের সামনে জড়ো হয়েছে, আর সশস্ত্র সেনারা পাহারা দিচ্ছে। অ্যাডাম দৌড়ে গিয়ে জানায় তারা গ্রিনল্যান্ডের স্টেশনের কর্মকর্তা, কিন্তু আইডি ছাড়া ঢোকা অসম্ভব বলে জানিয়ে দেওয়া হয়। দুর্ভাগ্যক্রমে শুধু অ্যালিসনের কাছেই আইডি ছিল, কিন্তু সে পরিবার ছেড়ে একা যেতে রাজি হয় না। অ্যাডাম তর্কে জড়ালে বীর হিংস্র হয়ে ওঠে। হঠাৎ এক সেনা অ্যাডামকে গুলি করে। আরেকজনের ভেতরে ঢোকার চেষ্টা করলে সেও নিহত হয়। মুহূর্তেই গেট বন্ধ হয়ে যায়। ঠিক তখন দিগন্তে ভয়াবহ ঝড় দেখা দিলে চারিদিকে হাহাকার পড়ে যায়। ডক্টর আমিনা ও জনের পরিবার একটি ভ্যান থামিয়ে লন্ডনে যাওয়ার অনুরোধ করে। ড্রাইভার টাকা চায়। বাধ্য হয়ে জন নিজের গাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিলে সে রাজি হয়। অ্যাডামের মৃত্যুতে আমিনা ভেঙে পড়ে। ড্রাইভার জানায় পৃথিবী এখন এত নিষ্ঠুর যে এক মুঠো খাবারের জন্য মানুষ মানুষকে খুন করছে। জন ফ্রান্সের অবস্থা জানতে চাইলে সে বলে ফ্রান্স এখন মৃত্যুপরী। নিরাপদ গর্তগুলো কেবল গুজব। হঠাৎ আকাশ থেকে গ্রহাণু টুকরো ঝরতে শুরু করে। সবাই গাছ আঁকড়ে ধরে। ড্রাইভার ভ্যান বাঁচাতে দৌড়ালে একটি জ্বলন্ত পাথর সরাসরি ভ্যানের উপর পড়ে এবং মুহূর্তে ড্রাইভার সহ সব ভস্মীভূত হয়ে যায়। বৃষ্টি থামার পর বেঁচে থাকা চারজন প্রয়োজনীয় জিনিস নিয়ে হেঁটে লন্ডনের পথে রওনা দেয়। সেখানে একটি বিশাল দালানে কড়া নাড়লে ম্যাকেনজি বন্দুক তাক করলেও পরে চিনে ফেলে ভেতরে নিয়ে যায়। সে জানায় জায়গাটি একটি রিটায়ারমেন্ট হোম। সোলার প্যানেলে বাতাস বিশুদ্ধ রাখা হচ্ছে। অনেকদিন পর সবাই পেট ভরে খায়। ফ্রান্সের গর্ত নিয়ে জানতে চাইলে ম্যাকেনজি বলে সবই গুজব। রাতে অ্যালিসন বাথরুম থেকে জনের কাশির শব্দ শুনে চিন্তিত হয়। বেসিনে তাজা রক্ত দেখে সে জনকে প্রশ্ন করে। তখন জন তার সবচেয়ে বড় গোপন কথা জানায়। বাংকারে থাকাকালীন ডাক্তার তাকে এক মারাত্মক দুঃসংবাদ দিয়েছিল। সে জানায় বাংকারের ডাক্তার আগেই সতর্ক করেছিল, কাশির সঙ্গে রক্ত মানে তার হাতে আর মাত্র ৬ থেকে ৮ সপ্তাহ সময় আছে। এই নির্মম সত্য শুনে এলিসন ভেঙে পড়ে। তখন সে বলে, আমাদের আর কোথাও যাওয়ার দরকার নেই। অন্তত তোমার শেষ দিনগুলো শান্তিতে কাটুক। কিন্তু জন দৃঢ় কণ্ঠে বলে, আমি হার মানতে আসিনি। তোমাদের নিরাপদ জায়গা না পৌঁছে দিয়ে আমি মরব না। পরদিন ম্যাকেনজি তাদের একটি পুরনো গাড়ির চাবি দেয় এবং জনের হাতে আত্মরক্ষার জন্য লোডেড বন্দুক তুলে দেয়। বিদায় নিয়ে চারজন আবার রওনা হয়। কয়েক ঘন্টা পর নাথান মনমরা হয়ে বসে থাকে। তাকে হাসাতে জন আর এলিসন খেলা শুরু করে। ঠিক তখনই জানালার কাঁচ ভেঙে একটি বুলেট সরাসরি আমিনার গায়ে লাগে। সে সেখানেই মারা যায়। তারা ডাকাত দলের কবলে পড়েছিল। জন গাড়ি থেকে নেমে পাল্টা গুলি চালিয়ে একের পর এক ডাকাতকে খতম করে। কিন্তু শেষ মুহূর্তে তার গুলি শেষ হয়ে যায়। বিপদ আসন্ন মনে হতেই এলিসন সাহস করে দ্বিতীয় বন্দুক দিয়ে শেষ ডাকাতটিকে হত্যা করে। এরপর তারা ভারাক্রান্ত হৃদয়ে আমিনাকে সমাহিত করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে পরিবারটি এক বিশাল ধুধু প্রান্তরে পৌঁছায়, যা একসময় ছিল সমুদ্র। সামনে দেখা যায় ভয়ঙ্কর এক ভূফাটল। পার হওয়ার একমাত্র পথ দড়ির ঝুলন্ত ব্রিজ। মাঝপথে জনের তীব্র কাশি শুরু হয়। প্রায় পড়ে যাচ্ছিল। ঠিক তখনই ঝড় উঠে ব্রিজ দুলতে থাকে। তারা প্রাণপণে দড়ি আঁকড়ে ধরে থাকে। ঝড় থামার পর একটি পাথরের উপর আশ্রয় নিতেই দুটি ভূমিকম্পে ব্রিজ ছিঁড়ে পড়ে যায়। পাশের সিঁড়িতে থাকা এক লোক বাঁচতে গিয়ে সঙ্গীকে খাদে ঠেলে দেয় এবং লাফিয়ে নাথানের উপর পড়ে। নাথান নিচে পড়ে যেতে থাকলে জন আর অ্যালিসন শেষ মুহূর্তে তাকে টেনে তোলে। হঠাৎ গুলির শব্দে তারা দেখে ড্যানিস নামের এক ব্যক্তি বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। বুঝতে পারে যে তারা সাধারণ মানুষ। সে বন্দুক নামিয়ে সাহায্য করে। শেষে ড্যানিস তাদের একটি পরিত্যক্ত ফ্যাক্টরিতে নিয়ে যায়। সেখানে ড্যানিস তার স্ত্রী ও ছোট মেয়ে কামিলের সাথে পরিচয় করিয়ে দেয়। আর এখান থেকেই শুরু হয় তাদের জীবনের নতুন অধ্যায়। রাতের খাবারে ড্যানিস জানতে পারে জনরা সেই রহস্যময় গর্তগুলোর খুঁজে বেরিয়েছে। সে সতর্ক করে দেয় এখন ওই জায়গা আক্ষরিক অর্থেই নরক, কারণ গর্ত দখল করতে মানুষ মানুষকে পশুর মতো মারছে। তারপর কামিল নাতানকে তার ঘরে নিয়ে গিয়ে নিজের প্রিয় জিনিসগুলো দেখায়।
বদলে নাতান তাকে সেই ছিদ্র করা চাদরটি দেখায় যেটা দিয়ে সে বাংকারে কৃত্রিম আকাশ বানাতো। পরদিন ড্যানিস জনকে একটি মানচিত্র দেয়, নিরাপদ রাস্তা বুঝিয়ে দেয় এবং সেনাবাহিনীর এক বন্ধুর পুরনো ছবি দেখায়। ঠিক তখনই ড্যানিস কান্নায় ভেঙে পড়ে জনকে অনুরোধ করে কামিলকে যেন তারা সঙ্গে নিয়ে যায়। অসুস্থ স্ত্রীকে ফেলে যেতে না পারলেও মেয়েটার নিরাপত্তা সে চায়। মা-বাবাকে বিদায় জানিয়ে কামিল জনদের সঙ্গে রওনা দেয়। কয়েক ঘন্টা পর সেনারা তাদের ঘিরে ধরলেও কামিল বাবার জেনারেল বন্ধুর নাম বলায় তারা সাহায্য করে। রাত বাড়তেই তারা ভয়াবহ যুদ্ধক্ষেত্রে পড়ে যায়। এক সেনার সহায়তায় জঙ্গল দিয়ে এগুতে থাকে, চারিদিকে বিস্ফোরণ, গুলি আর জ্বলন্ত মানুষের দৃশ্য। প্রাণ বাঁচাতে তারা লাশ ডিঙ্গিয়ে দৌড়ায়। তারপর তারা একটি সুড়ঙ্গে ঢুকে। দুলুই জনের কাশি আবার শুরু হয়। মইয়ের কাছে পৌঁছালে সেই সেনা তাদের পথ দেখিয়ে বিদায় নেয়। ভোরে তারা মিলিটারি ক্যাম্পে পৌঁছে যায়। জন বুঝতে পারে গন্তব্য খুব কাছে, কিন্তু সমস্যা তৈরি হয়। ড্যানিসের সেই জেনারেল বন্ধু যুদ্ধে মারা গেছে। সেনারা সাহায্য করতে অস্বীকার করে। তখন জন কাঁদতে কাঁদতে বলে, আমার হাতে আর কয়েকটা দিন আছে ভাই, শুধু পরিবারটাকে নিরাপদে রাখতে চাই। তার কথা শুনে এক সেনার দয়া হয়। সে তাদের বাসে তুলে দেয়। বাস চললেও মাঝপথে বিস্ফোরণের রাস্তা বন্ধ হয়। একদল লুটেরা বাস ঘিরে সেনা ও ড্রাইভারকে গুলি করে মেরে ফেলে, সবাইকে নামিয়ে দেয়। জন বাসের ভেতরে লুকিয়ে পাল্টা হামলার পরিকল্পনা করে। বাইরে এক ডাকাত আহত হতেই ভেতর থেকে দুটি গুলির শব্দ ভেসে আসে। কিছুক্ষণ পর জন রক্তাক্ত অবস্থায় বন্দুক হাতে বাস থেকে বের হয়। ডাকাতরা মারা গেলেও জন নিজে গুলিবিদ্ধ হয়। তবুও অ্যালিসন বাস চালিয়ে পাহাড়ের চূড়ায় পৌঁছায়। শেষ শক্তিটুকু দিয়ে জন শুধু পরিবারকে গন্তব্য দেখাতে চায়। অবশেষে সে গুজব সত্যি হয়। চোখের সামনে ভেসে ওঠে স্বর্গের মতো এক উপত্যকা, যেখানে বাতাস বিশুদ্ধ আর মাটি উর্বর। ঠিক তখনই জন মাটিতে লুটিয়ে পড়ে, শরীর আর সাড়া দেয় না। শেষ দৃশ্যে জন স্ত্রী আর সন্তানকে বিদায় জানিয়ে চিরতরে চোখ বন্ধ করে। তখন নাতান কাঁদতে কাঁদতে বাবার শেখানো সেই প্রার্থনাটাই করতে থাকে। এক মহান আত্মত্যাগের আর বাবার ভালোবাসার মধ্য দিয়ে শেষ হয় এই রোমহর্ষক কাহিনী। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।